আজকের ভিডিওতে এমন এক মুহূর্ত তুলে ধরতে যাচ্ছি যা আপনার চোখের সামনে ক্রিকেটের ইতিহাসের নতুন পাতা উন্মোচন করবে। যখন ৩২১ রানের বিশাল টার্গেটের সামনে বাবর আজমের টুক ইনিংস রেকর্ডে চমৎকার পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু সবার উপরে নাম লাল সবুজের সাকিব আল হাসানের। আজ আমরা বিশ্লেষণ করব এই ধীরগতির কিন্তু নাটকীয় ইনিংসের গল্প, কৌশলগত ও তুলনামূলক পরিসংখ্যান। চলুন শুরু করা যাক। স্কোরবোর্ডে ছিল ৩২১ রানের বিশাল টার্গেট এবং আইসিসির নিয়মে ফখর জামান ওপেন করতে পারেননি, যার ফলে সৌদে শাকিলকে সুযোগ দেওয়া হয় ইনিংস শুরু করার। কিন্তু সৌদের প্রথম ওপেনিং অভিজ্ঞতা সুখকর হয়নি। তখন দায়িত্ব নিতে বাধ্য হন অভিজ্ঞ বাবর আজম। এই মুহূর্তে বাবর ঠিক যেন পুরোদস্তর টেস্টে মেজাজে ঢুকেই ম্যাচের দিক মোড়ানোর সংকেত দেন। ১৩৬ মিনিট ক্রিজে কাটিয়ে তিনি খেললেন ৯০ বলে ৬৪ রানের ইনিংস এবং চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ৮১ বলে ৫০ করার কাজটি সম্পন্ন করেন। তার এই ইনিংস, যা তার ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম ধীরগতির ইনিংস হিসেবে লিপিবদ্ধ হয়েছে, দলের কাছ থেকে আস্কিং রান রেটের চাপও বাড়িয়ে দেয়। বাবর আজমের এই ইনিংসের একটা বিশেষ দিক ছিল টুক বলের মাঝে প্রতিটি রান সংগ্রহ। এমন ধীরে ধীরে ইনিংস খেলে যেমন রক্ষণাও, তেমনি দলের মনোবল ও সময়ের ব্যবস্থাপনাও একটি জটিল প্রশ্ন হয়ে ওঠে। এবার প্রশ্ন ওঠে, এভাবে ধীরে ধীরে ৫০ করতে গিয়ে কি আসলে দলকে কাঙ্ক্ষিত রেজাল্ট দিতে পারবে? আস্কিং রান রেটের চাপ প্রতিনিয়ত বেড়াচ্ছিল, যা পরবর্তী ম্যাচের ফলাফলে স্পষ্ট হয়ে উঠছে। এবার আসি ইতিহাসের পাতায় তুলনামূলক ইনিংস ও রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এমন ধীরগতির ৫০ শুধু বাবরেরই নয়। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাসির জামশেদ যখন ৯০ বলে ৫০ করতেন, তখন থেকে এই ধীরগতির এক বিতর্কের সৃষ্টি করেছিল। ২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সাইদ আনোয়ারও ৭৯ বলে ৫০ করে ইতিহাসে নাম করেছিলেন। কিন্তু বাবর আজম এই তালিকায় আরও এক জায়গায় অবস্থান করছেন। দলের টার্গেট যখন ৩০০ এর উপরে, তখন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে সবচেয়ে ধীরগতির ৫০ হিসেবে তার স্থান দ্বিতীয়। কিন্তু এখানে সবচেয়ে ধীরগতির ইনিংসের তালিকায় শীর্ষে থাকেন সাকিব আল হাসান। ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০৩ রানের টার্গেট সাকিবের স্ট্রাইক রেট ছিল মাত্র ৬২.৬১, যা তখন থেকে আলোচিত হয়েছে। আর একটি উদাহরণ, মোহালিতে কোয়ালিফাই পর্বের সেই ম্যাচে সাকিব ১০৭ বলে ৬৭ রান করেছেন, কিন্তু বাংলাদেশ ম্যাচে মাত্র ৩৭ রানে হেরে যায়। একইভাবে কেনিয়ার স্টিভ টিকোলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭১ স্ট্রাইক রেট ৫০ করতে গিয়ে একই প্রশ্নের মুখোমুখি হন। এই তুলনামূলক দিক থেকে দেখা যায়, তিন ক্ষেত্রেই এমন ধীরগতির ইনিংস খেললেও জয় নিশ্চিত করতে পারা যায়নি। আসলে এই ধীরগতির ইনিংস নিয়ে মাঠে শুধু টেকটিক্স নয়, কিছু হাস্যরস বিদ্যমান ছিল। ভাবুন তো, যখন ম্যাচের সময় লেগে যায় আর টুক বলের মাঝে বাবরের ইনিংসে চলছে, কিছু দর্শক হয়তো মজা করে বলেন, এখানে কি সময় থেমে গেল, নাকি বাবর যেন ঘড়ির কাঁটার সাথে লড়াই করছে? নাটকীয়তা তখন স্পষ্ট হয় যখন দলের রানের হিসাব ধীরে ধীরে বাড়লেও জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হয়, যেমন বাবর, সাকিব কিংবা টিকোলোদের ক্ষেত্রে। মাঠে খেলোয়াড়রা যখন কঠিন সময়ে মুখোমুখি হন, তখন হাস্যরসের একটা আলাদা মাত্রা থাকে, যা দর্শকদের স্মৃতিতে চিরকাল থেকে যায়। পরিশেষে এই ধীরগতির ইনিংস আমাদের শেখায়, ক্রিকেটে শুধু রফত আর তড়িতে স্কোর নয়, বরং সময়ের সঠিক ব্যবহার, ট্যাকটিক্যাল ধৈর্য ও দলের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবর আজমের এই ইনিংস যদিও রেকর্ডস হিসেবে স্মরণীয়, তা দলের জয় নিশ্চিত করতে যথেষ্ট হয়নি। তুলনায় সাকিব আল হাসানের সেই ইনিংস, যেখানে তার স্ট্রাইক রেট ছিল অত্যন্ত নিম্ন, তা দলকে জয়ের বন্ধনে নিয়ে যেতে পারেনি। একইভাবে টিকোলোর ইনিংসও এই সম্পর্কে একই বার্তা দেয়। ধীরে ধীরে ৫০ করলেও মাঠে দ্রুতগতির আক্রমণ ও রান রেট বজায় রাখা অপরিহার্য। এই বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারি যে ক্রিকেট শুধু সময়ের হিসাব নয়, এটি হলো একটি মানসিক যুদ্ধ, যেখানে প্রত্যেকটি বল, প্রত্যেকটি ইনিংস নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বন্ধুরা, এই ভিডিওতে আমরা বাবর আজমের টুক ইনিংসের ইতিহাস, ট্যাকটিক্যাল বিশ্লেষণ ও তুলনামূলক দিক নিয়ে আলোচনা করেছি। যদি এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। চলুন আমরা সবাই মিলে অপেক্ষা করি পরবর্তী ম্যাচের, যেখানে এই ধীরগতির ইনিংসের শিক্ষাগুলো থেকে নতুন কৌশলগত জাগরণ আসবে।